প্রিয় দর্শক মন্ডলী, স্বাগত জানাচ্ছি গ্রামীণফোন আজকের সংবাদপত্রে। দর্শক মন্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক পীর হাবিবুর রহমান। পীর হাবিব, স্বাগত জানাচ্ছি আপনাদের স্টুডিওতে। আমি যে শিরোনামটা দেখছি দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে গ্যাস বিদ্যুতের দাম বাড়লো, ইয়াবা ব্যবসায় জড়িত যারা। বাংলাদেশ প্রতিদিন চার্জশিট আতঙ্কে বিএনপি, দলের কেউ সরকারি অর্জন ম্লান করলে সহ্য করা হবে না বলেছেন আমির সুনামু। জনকণ্ঠ, গ্যাস বিদ্যুতের দাম বাড়লো, কাজী জাফর আহমেদ আর নেই। মানবজমিন, ফের বাড়লো গ্যাস বিদ্যুতের দাম, ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ দূত। আমাদের সময় গ্যাস বিদ্যুতের দাম বাড়লো, অবৈধ আয়ের নিরাপদ জোন করাইল বস্তি। সকালের খবর, গ্যাস বিদ্যুতের দাম আবার বাড়লো, মহাজোটে অনেকের সুর, সমন্বয়হীনতা আওয়ামী লীগেও। জায়গা দিন বাড়লো গ্যাস বিদ্যুতের দাম, বাড়বে পণ্যমূল্য, বাড়বে জীবনযাত্রায় ব্যয়। মানব কণ্ঠ, বাড়লো গ্যাস ও বিদ্যুতের দাম, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সরকার। নয়া দিগন্ত, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়লো, কাজী জাফর আর নেই। ইনকিলাব, এক জননেতার বিদায়, বিদ্যুৎ ও গ্যাসের দাম বেড়েছে। কাগজ বার কাউন্সিলে জয়ী সরকার সমর্থকরা, দাম বাড়লো গ্যাস বিদ্যুতের। দিনকাল সংখ্যালঘুরা অসহায়, বিরোধীদের বসেই সরকার তাছাড়া স্টিমুলার চালাচ্ছে, জামিনের উপর ফের আটকে খালেদা জিয়ার। আমাদের অর্থনীতি, গ্যাস বিদ্যুতের দাম বাড়লো, ভুয়া তাইয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সরকারপন্থীদের। অনেক বার্তা, গ্যাস বিদ্যুতের দাম বাড়লো, প্রশ্নের মুখে মোদীর গুজরাট মডেল। সংগ্রাম, আবার বাড়লো গ্যাস বিদ্যুতের দাম, ক্ষুব্ধ গ্রাহকরা। বার কাউন্সিল নির্বাচনে সাদা প্যানেলের সংখ্যাগরিষ্ঠতা। আলোকিত বাংলাদেশ, গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ গ্যাসের দাম বাড়লো, মেট্রো রেলের কাজ শুরু হচ্ছে ফেব্রুয়ারিতে। পয়লা সেপ্টেম্বর থেকে গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি, পোশাক সরঞ্জাম সহ আরাকান আর্মি সহযোগী আটক। দ্য ইন্ডিপেন্ডেন্ট, ডোমেস্টিক গ্যাস প্রাইসেস আপ 50%। ন্যাশনাল এক্সপ্রেস, গ্যাস পাওয়ার প্রাইসেস আপ এগেইন। আচ্ছা, সবকটা কাগজের শিরোনামে হচ্ছে বিশেষ করে গ্যাস আর বিদ্যুতের দাম বাড়ানোটা। এটা নানা দিক থেকে এই বিষয়টা নিয়ে দেখা হচ্ছে, বলা হচ্ছে যেটা বিশ্বব্যাপী যেখানে তেলের দাম কমছে অস্বাভাবিকভাবে, 40-এর কোথায় আসছে, 40-এ আসছে, সেখানে এই বিদ্যুতের দাম, গ্যাসের দাম বাড়ানোটা কতটা যুক্তিযুক্ত? এটা তো আপনার বিশেষজ্ঞরা পর্যন্ত সবাই বলছেন যে একটা বিষয় হলো যে আগে থেকে একটা আশঙ্কা ছিল বিদ্যুতের দাম কেন, জ্বালানি তেলের দাম কেন কমবে না, যেখানে দাবি উঠছে জ্বালানি তেলের দাম কমানোর জন্য। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কম, আর আমাদের বিদ্যুৎ তেল ভিত্তিক বিদ্যুৎ করা হয়েছে। বিদ্যুৎ একটি সেবা খাত, তো সেবা খাতকে সেবা পৌঁছে দিতে হলে সেখানে আপনার দাম কমবে, সেখানে দাম বাড়ে কেন নেই? ঠিক আছে, দাম কমালেন না, দামটা সেই পর্যায়ে রাখেন যেটা ছিল সহনীয় পর্যায়ে। এমনিতেই কুইক রেন্টালের চাপ আমরা বুক করছি, সুবিধা যেমন পাচ্ছি আমরা, মূল্য বৃদ্ধি এটাও পাচ্ছি, কিন্তু যেহেতু আপনার তেল ভিত্তিক, সুতরাং এইটা বাড়ার কোনো যৌক্তিক কারণই নাই। যেমন অনেকে বলছেন বিশেষজ্ঞরা যে গ্যাসের দামটা বাড়াটা সঙ্গত, কারণ গ্যাসের দাম কম, ভবিষ্যতে গ্যাস আমদানি করতে হতে পারে আমাদেরকে। এই ক্ষেত্রে এখন কি হবে, এখন আমাদের উৎপাদন, বিশেষ করে রপ্তানিমুখী যে শিল্প, সেখানে আমার উৎপাদন ব্যয় বাড়বে, এমনকি আমাদের কৃষিখাতে সেচ পর্যন্ত গিয়ে এটা প্রভাব ফেলবে। এবং গণপরিবহন তো রয়েছেই, গ্যাস এবং বিদ্যুৎকে যতই বলুন যে গ্যাসের দাম বাড়াটা আপনার স্বাভাবিক হতে পারে, কিন্তু তারপরে তো সাধারণ মানুষ, গরিব মানুষের উপরে তো এটা প্রভাব পড়বে, এবং গণপরিবহনের যে প্রভাবটা পড়বে এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন ভাড়া বাড়বে, বাস ভাড়া বাড়বে, আপনার প্রোডাকশন ব্যয় বাড়বে, রপ্তানি খাতের শিল্পের যে জায়গাটা সেটা ঝাঁকুনি খাবে। এখন এমনিতেই সরকার সবসময় বলেন যে আসলে বিরোধী দলের হরতাল, অবরোধ সবকিছু মিলিয়ে দেশে আপনার অর্থনৈতিক বিপর্যয় হয়েছে, বিরোধী দল অর্থনৈতিক ক্ষতি করেছে, কিন্তু এটা কাটিয়ে ওঠার জন্য তাহলে ব্যবসায়ীদেরকে আপনি সেই সুযোগ করে দেবেন, বা সাধারণ মানুষকে সেই লোকসান পুষিয়ে ওঠার সেই জন্য সরকার তো পাশে দাঁড়াবেন। কিন্তু সরকার যখন এইভাবে, যেখানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম, সেখানে হুট করে বাড়িয়ে দেওয়া, বিদ্যুতের দাম বাড়িয়ে দেওয়া, এটা কখনোই যুক্তিসঙ্গত নয়। এবং রেগুলেটরি কমিশন 90 কার্যদিবসের যে শুনানি, সেটা শেষ না হওয়ার আগেই আপনার হঠাৎ করে বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়ে মানুষকে চমকে দেন নাই, মানুষকে ক্ষুব্ধ করেছেন, এবং সব মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজন রাজনীতিবিদের বিদায়, কাজী জাফর আহমেদ আমাদের মধ্যে নেই। আপনি জানেন যে ওনার রাজনৈতিক ক্যারিয়ার কিরকম ছিল, আপনি অনেকদিন রিপোর্টিং করেছেন। আসলে আপনার সাথে ওনার ঘনিষ্ঠতা ছিল বাংলাদেশের। তিনি একজন, প্রথম জিনিস হলো যে তিনি একজন আপাদমস্তক রাজনীতিবিদ ছিলেন। হাসপাতালেই থাকুন, বাসার শয্যায় থাকুন, সারাটা সময় সে তার শরীর চলুক আর না চলুক, তিনি সারাক্ষণ তার মাথাটা রাজনীতির ঘিরেই থাকতো।
যেন রাজনীতি তার প্রাণ, রাজনীতি তার সত্তা, রাজনীতি তার অস্তিত্ব। 60-এর দশকের একজন তুখুর ছাত্র নেতা, শিক্ষা আন্দোলনের অগ্রভাগের নেতা, এবং তিনি আপনার 55 সালে তিনি রাজশাহী কলেজে তার পিতা পাঠিয়েছিলেন যাতে ঢাকায় না আসে, তিনি যাতে ছাত্র রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট না হন। সেখান থেকে তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতিতে সংশ্লিষ্ট হন এবং পরবর্তীতে তিনি যখন বিভক্ত হলো মস্কোপন্থী আর চীনাপন্থী, তার ধারাটা চীনার দিকে গেল এবং মুসলিম জননেতা মৌলানা ভাসানের স্নেহ সান্নিধ্যে তিনি তার সঙ্গে গেলেন এবং গণরাজনীতিতে এসে তিনি নেপেরও সাধারণ সম্পাদক ছিলেন, চীনাপন্থী নেপের মৌলানা ভাসানের সঙ্গে। এমনকি তিনি আপনার শ্রমিক সংগঠন করেছেন এবং তার নেতৃত্বে বা তার ডাকে একসময় পল্টন উন্মুখর হতো এবং পরবর্তীতে তিনি ইউপিপি করেছেন। জিয়াউর রহমান, সেনাসচিব জিয়াউর রহমান যখন জাগদল গঠন করেন, সেই ফ্রন্টে জাতীয়তাবাদী গণতান্ত্রিক ফ্রন্টে তিনি যোগ দিয়েছিলেন ইউপিপি নিয়ে। পরবর্তীতে যখন জাগদল করে জাতীয়তাবাদী দল করতে গেলেন জিয়াউর রহমান, তখন তিনি বেরিয়ে যান। তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, তার দাদা ছিলেন অবিভক্ত ভারতের সময়ের শিক্ষামন্ত্রী এবং তার চাচা ছিলেন আরেক রাজনীতিতে, একটি রাজনৈতিক বর্ণাঢ্য পরিবারের সন্তান। তার চাচা ছিলেন জহিরুল কাইয়ুম, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর কুমিল্লার রাজনীতিতে। এবং এই মানুষটাকে নিয়ে অনেক বিতর্ক আছে। তাকে একসময় চিনি জাফর বলা হয়েছে, তাকে নিন্দিত করা হয়েছে, বলা হয়েছে আমেরিকায় তার শপিং মার্কেট আছে, তারপরে অনেক সম্পদের পাহাড় করেছেন, কিন্তু বিদায় বেলা এই মানুষটা একদম রিক্ত নিঃস্ব হয়ে গেছে। পরবর্তী জীবনে তাকে কেউ দেখতে গেলে তার স্বজনরা তার জন্য যে ব্যয়বহুল ওষুধপত্র, সেই ওষুধপত্র নিয়ে যেতেন তাকে দেখার জন্য এবং বারবার তিনি একবার ক্লিনিক্যালি ডেডও হয়েছিলেন। তারপরেও তিনি সেখান থেকে প্রায় 2 মাস আপনার কমায় থাকার পরে উঠে আসছিলেন। আমরা তার বর্ণাঢ্য জীবন এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এই মানুষটা এতই ছিলেন, তার একটা রাজনৈতিক সংস্কৃতি ছিল, যেমন তিনি রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকলেও সবার সঙ্গে একটা সৌহার্দ্যের সম্পর্ক তিনি ধরে রাখতেন। তিনি তার সঙ্গে আমি তো 60-এর দশকের নেতাদের সঙ্গে বেশি নিবিড়ভাবে চলাফেরার চেষ্টা করেছি, কাছে যাওয়ার চেষ্টা করেছি এবং দেখেছি যে তিনি বলতেন, যেমন শেখ ফজলুল হক মনি যখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তিনি ছাত্র ইউনিয়নের সভাপতি, তো তারা ব্যক্তিগত জীবনে বন্ধু ছিলেন। যখন বাকশাল গঠন হলো, একদলীয় বাকশাল, তখন শেখ ফজলুল হক মনি তাকে বলছিলেন যে তুমি আমাদের সঙ্গে চলে যাও, একটা স্টিয়ারিং কমিটি হবে, শেখ আলম খান, আমরা সবাই মিলে দেশটাকে গড়ি। তো তিনি বলছেন যে এই রাজনীতিতে আমরা যেতে পারি না, আমি এখন আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছি। তখন তিনি বলছেন যে আমি টের পাচ্ছি শেখ মনি তার ঘরের বাজারের টাকা থেকে, বউয়ের হাত থেকে আমাকে 7,000 টাকা এনে দিল। সেই সময় 7,000 টাকা অনেক টাকা 75 সালে, এবং এটা নিয়ে তিনি আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে চলে গেলেন। এই যে সৌহার্দ্যের জায়গা। তারপরে মনে করেন বললেন যে এই স্বাধীনতা উত্তরকালে টঙ্গীতে যখন আওয়ামী লীগের অফিস পুড়িয়ে দিল তার লোকজন, এটা সংঘর্ষের প্রেক্ষাপটে, তখন বঙ্গবন্ধুকে তখন পুলিশ গুলি করছে, গুলি বর্ষণ করছে, সংঘর্ষ ছড়িয়ে পড়ছে। এই মুহূর্তে তিনি সরাসরি বঙ্গবন্ধুকে টেলিফোন করেছেন এবং বঙ্গবন্ধু বলছেন তোমার এত বড় সাহস, তুমি আমার অফিস আইয়ুব খান পোড়াতে পারে নাই, তুমি পুড়িয়ে দাও বলে আবার বঙ্গবন্ধু তাকে ওই গুলি বর্ষণের মুখ থেকে তাকে উদ্ধার করেছিলেন। এই যে জিনিসগুলো, তার জীবনটা আসলে বর্ণাঢ্য এবং তিনি রাজনীতি পরবর্তীতে তিনি এরশাদের সেনাশাসক এরশাদের সঙ্গে যোগ দিয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং সর্বশেষ 5ই জানুয়ারি নির্বাচন গিয়ে এরশাদের সঙ্গে তার অবস্থান আলাদা হয়ে যায় এবং আজকে ওনার জানাজা হবে এবং দাফন হবে সংসদ প্লাজায় এবং আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। একটি যত বিতর্কিত থাকুক মানুষ দোষে মানবে, তবে বাংলাদেশের ইতিহাসের একটি নক্ষত্রের বিদায় ঘটল। বাংলাদেশ প্রতিদিনের দেশে হচ্ছে চার্জশিট আতঙ্কে বিএনপি, আর 2 সপ্তাহে কয়েক হাজার নেতাকর্মীর নামে অভিযোগপত্র, মামলা চলছে দ্রুত গতিতে। এটা হলো বাংলাদেশ প্রতিদিনের রিপোর্ট। আমি এই প্রসঙ্গটা বলে রাখি, খালেদা জিয়ার তরফে একটা বিবৃতি এসেছিল সন্ধ্যায়, রাতে আবার প্রত্যাহার হয়েছে, যাই না কি কারণে। এই নাটকীয়তাও আছে বিএনপির মধ্যে আর কি। যাই হোক, বিএনপি হয়ে গিয়ে আপনার যে বলে বিএনপি ছায়ের সঙ্গে লড়ছে না, বিএনপির সঙ্গে লড়ছে। বিএনপি একটা অদ্ভুত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। যে বিএনপিকে মানুষ দেখেছিল যে ভঙ্গুর একটা বিএনপি সেনা শাসন জমানায় ঘুরে দাঁড়িয়েছিল, সেই বিএনপি আপনার এই শাসন আমলে বা এর আগের শাসন আমলে বিএনপি যেন আর দাঁড়াতে পারল না। এবং বিএনপির অভ্যন্তরীণ অবিশ্বাসের রাজনীতি এবং বিএনপির কে শত্রু কে মিত্র, খালেদা জিয়ার কে যে শত্রু আর কে যে মিত্র, ঘরের শত্রু বিবেচনা, এটাও তিনি জানেন না। এবং তার যে অফিস, গুলশানের অফিস, এই অফিস দীর্ঘদিন থেকে গণমাধ্যম থেকে শুরু করে তার দলের মধ্যে এই অফিসের অনেকেই প্রশ্নবিদ্ধ এবং এই অফিসটাকে নিয়ে কোনো আগ্রহের জায়গা বা অর্জনের জায়গা দেখাতে পারে না এই বিএনপি। সেখানে বিএনপি এই বিবৃতি কেন দিলেন আর বিবৃতি কেনই প্রত্যাহার করলেন, এটা একটা রহস্যজনক ঘটনা।
আরেকটা বিষয় যে চার্জশিট আতঙ্ক, যেটা বিএনপি থেকে তো সরকার মনে করেন দীর্ঘদিন থেকে এটা রাজনৈতিক ভাবে বিএনপিকে কিভাবে শেষ করা যায়, বিএনপি যেরকম আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছিল, একদিনে বিএনপি সেখানে এই আওয়ামী লীগ সেখানে বিএনপিকে হাতুড়ি পেটার মতো আস্তে 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 পঙ্গু করে দিচ্ছে এবং তার প্রায় সকল নেতা কর্মীরাই তো জেলে, আর না হয় মামলায়, আর না হয় রিমান্ডে। এখন তো চার্জশিট চলতেছে, এতদিন ছিল মামলার পাহাড়, এখন চার্জশিটের পাহাড়। এখন বিএনপিকে কোণঠাসা করা হয় নাই, মাটিতে শুয়ে দেওয়া হয়েছে। এখন এটা কি আগামীতে একটা মধ্যবর্তী নির্বাচন সকলের অংশগ্রহণে, যেহেতু 5 জানুয়ারি নির্বাচনটা জাতীয় আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ এবং গ্রহণযোগ্যতা পায় নাই, এটা নিয়ে একটা ফয়সলার ব্যাপার রয়ে গেছে এবং সরকারেরও একটা ইমেজ সংকটের ব্যাপার রয়ে গেছে। সরকারও চাইব যে একটা ঘুরে দাঁড়িতে এবং জনগণের রায় নিয়ে আবার ক্ষমতায় এসে একটা জাতীয় এবং আন্তর্জাতিক মহলকে দেখাতে যে তার সঙ্গে জনগণ রয়েছে। এখানে হয়তো এই রাজনীতিকে সামনে রেখে হয়তো বিএনপিকে সে রাজনৈতিকভাবে যতটা পারে দমন করতে, যেভাবে অতীতে আওয়ামী লীগকে দমন করা হয়েছিল, সেখানে হয়তো পরিমাণটা এবার একটু বাড়ছে। কারণ সবসময় তো রাজনীতিতে আপনার প্রতিপক্ষের প্রতি যে এইটা বাড়ে, একই মাত্রায় হয় না। তো এটা তো প্রতিযোগিতার মতো চলছে আসলে, এটা সামনে দেখার বিষয়। আসলে একটা খবরে দেখলাম যে মহাজোটে অনেকের সুর। মহাজোটে এটা তো মনে করেন যে একটা বিষয়, এটা আসলে নেপথ্যে যে কি, এটা আসলে পর্যবেক্ষণের ব্যাপার, এখনো পর্যবেক্ষণ চলছে। যেহেতু কোন পর্যন্ত মহাজোটে কে, মহাজোটের শক্তি, মহাজোটের মূল শেষ কথা কি, শেষ কথা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 14 জুনের শেষ কথা কি, শেষ কথা হলো শেখ হাসিনা। সরকারের শেষ কথা কি, শেষ কথা হলেন গিয়ে সংসদীয় সমাবেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাই তাকিয়েছেন তার দিকে। এখানে এটা কি ধরনের ঘটনা, যেমন শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবুল আলম হানিফ, এবিএম তাজুল ইসলাম, যেটা জাসদকে বলেছেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তৈরি করেছিলেন আজকের তথ্যমন্ত্রী, এবং এই জাসদ তো ভঙ্গুর জাসদ, ভাঙতে 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 একেবারে নিঃশেষ বা রিক্ত নিঃস্ব। এই জাসদ তো তার নিজ যোগ্যতায় সে ক্ষমতায় আসে নাই বা সংসদে আসে নাই, মুজিব কন্যার আঁচল ধরে সংসদে এসেছেন এবং নৌকায় উঠেই তারা কিন্তু এতদিন পর সংসদে এসেছেন এবং মন্ত্রী হয়েছেন। কে মন্ত্রী হয়েছেন? মুজিব সরকারের উৎখাতের জন্য যারা গণবাহিনীর অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন, সশস্ত্র বিপ্লবের ডাক দিয়েছিলেন এবং শ্রেণী বিপ্লবের দিকে তারা সেনাবাহিনীতে পর্যন্ত সৈনিক সংস্থা গঠন করে, যেটা আপনার 7 নভেম্বরে তারা ট্যাঙ্কের উপরে উঠেছিলেন, যেটা দেখে পর্যটকরা বলতে পারেন যদি 15 আগস্টের কালোরাত্রি মাঝখানে না ঘটে যেত, তাহলে তো পরবর্তীতে আরো প্রস্তুতিমূলকভাবে তারাই সরকার উৎখাতের সেই অভ্যুত্থানের নেতৃত্ব তারাই দিতেন। তো এখন শেখ ফজলুল করিম সেলিম হয়তো পূর্ণসূত্র বলেন নাই, আমি বলবো, কারণ শুধু জাসদ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য এককভাবে দায়ী নয়। কারণ সেদিন পূর্ব বাংলার সরবরাহ পার্টির যে অস্থির অশান্ত রাজনীতি, যে অন্ধকার রাজনীতি, তারপর সেদিনের কমিউনিস্ট এবং সিপিবির যে আনুগত্য এবং দাসত্বের রাজনীতি সরকারের সঙ্গে, যে পরকীয়া সম্পর্ক থেকে একেবারে হেরমে প্রবেশ করে ফেলা, এবং আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর রাজনীতি, যে রাজনীতি আজীবন ছিল গণতন্ত্রের রাজনীতি, মানুষের বুক ভরে শ্বাস নেওয়ার রাজনীতি, মানুষের মুক্ত কণ্ঠে কথা বলার রাজনীতি, সেই রাজনীতিকে কবর দিয়ে একদলীয় ব্যবস্থার যে রাজনীতি, সেটিও ছিল আত্মঘাতী। এবং বিশ্বময়ের যে ঠান্ডা যুদ্ধের সময়ে সেইখানে যে অবস্থানগত দিক থেকে যাদের প্রেসক্রিপশন নেওয়া হয়েছিল, সেটা হয়েছিল ভুল বলা যায়। কারণ ওই প্রেসক্রিপশনের কেউই কখনো কোথাও দাঁড়াতে পারেন না। এবং বঙ্গবন্ধু একজন জাতীয়তাবাদী নেতা এবং দেশপ্রেমিক, যিনি বাংলাদেশের উপকার স্বপ্নদ্রষ্টা এবং বাংলাদেশের স্থপতি, তাকে পরিবার পরিজন সহ আমরা হারিয়েছি। আজকের বাংলাদেশে খালি অনেককে শূন্য নয়, খোদ আওয়ামী লীগের মধ্যে 14 দলের মনে করেন এটা কি ভঙ্গুর অবস্থা, নাকি 14 দলকে আগামী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বের করে দেওয়ার জন্য একটা ফ্রন্ট তৈরি করার জন্য, মঞ্চ তৈরি করার জন্য বিরোধী দলের কৌশল হতে পারে কিনা, এটা একটু কয়েকদিন দেখার বিষয়। কারণ এখন পর্যন্ত এটা তো 14 দলের একটা আনুষ্ঠানিক মিটিং আসতেই পারে, প্রধানমন্ত্রী বললেই একটা বৈঠক হয়, এটা উনি 4 চক্রে সবাইকে ডেকে এটা শেষ হয়ে যেতে পারে, এটা খোলাসা হতে পারে। কিন্তু এটা ক্রমশ ঘনীভূত হচ্ছে। যখন ঘনীভূত হয় আমাদের কৌতূহল বাড়ে, আগ্রহ বাড়ে, আমরা সেখান থেকে কথা বলি এবং পর্যবেক্ষণ। এটা এক ধরনের আত্মঘাতী, এটা মনে করেন হাসিনা তিনি বলছিলেন যে যদিও তিনি কখনোই নিজের যোগ্যতায় বা দলের যোগ্যতায় সংসদে আসতে পারেন নাই, তিনি বলছিলেন যে রাজনীতি বিএনপি নেত্রী, যিনি 2 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন গণরায়ে, তাকে রাজনীতিকে মাইনাস করবেন। আমার কেমনই মনে হচ্ছে সরকার থেকে আপাতত আসনাকে মাইনাস করে আগামীতে এই 14 দলের অংশটাকে একটা ফ্রন্ট করে দেওয়া, যেটা এরশাদও বলেছেন যে এরশাদ হলেন যে
সরকারের পার্টনার এরশাদ হলেন গিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দূত। তিনি বলেছেন যে এই সরকার গণমাধ্যমের কণ্ঠ রোধ করেছে, গণমাধ্যম কথা বলতে পারছেন না, মুখ খুলে কথা বলতে পারছে না। তো এটা তো সব কথারই তো একটা সত্যতা আছে, অর্ধ সত্য হতে পারে বা পূর্ণ সত্যের কাছাকাছি নাই থাকুক। কিন্তু আমি বলবো যে ওই সময় যে পরিস্থিতি, এখানে মনে করেন এটা এখন পর্যবেক্ষণের ব্যাপার। কারণ একজন মন্ত্রী, সরকার একজন মন্ত্রীকে যখন তার জাতি নেতার আত্মা, বঙ্গবন্ধু হলো আওয়ামী লীগ এবং এই সরকারের আত্মা, তার আত্মাকে হত্যা করার অভিযোগে যখন একজন মন্ত্রীকে দলের শীর্ষ নেতারা অভিযুক্ত করেন, তখন এটা যদি ফয়সালা না হয়, তাহলে এখান থেকে অবশ্যই আপনার দেখার বিষয় যে এটার নেপথ্যে নিশ্চয়ই কিছু রয়েছে। রহস্য কিছু থাকলেও রহস্য থাকবেই, শিওর। আচ্ছা। এবং আপনি দেখেন আওয়ামী লীগের সাধারণ সৈয়দ আশরাফুল ইসলাম, তিনি দায়িত্বশীল কথাবার্তা সবসময় বলেন, এবং তিনি কিছু এর আগে বলেছেন যে ক্ষমতা বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারে নাই। এবং গতকালও তিনি বলেছেন যে আওয়ামী লীগের নেতা কর্মীদের এই আপনার খাই খাই মনোভাব থেকে সরে এসে আত্মঘাতী যে দ্বন্দ্ব আজকে আওয়ামী লীগ সারা দেশে, আজকে তো বিএনপি আওয়ামী লীগের মাথা ব্যথার কারণ নয়, আজকে আওয়ামী লীগের মুখোমুখি আওয়ামী লীগ। মাঠ পর্যায়ে আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং কর্তৃত্বের লড়াইয়ে আওয়ামী লীগ যেভাবে সহিংসতায় লিপ্ত, শোকাবহ আগস্টের 15 আগস্টের দিনে সেখানে তারা সহিংসতায় লিপ্ত হয়ে একজন আরেকজনকে খুন করছে, রক্তের হুলিকেরা চলছে। এইখান থেকে বেরিয়ে আসার কথা বলছেন ইস্পাত কঠিন ঐক্য। আসলে দলের ঐক্য দিয়ে হয় না, জনগণের ঐক্যের কোনো বিকল্প নাই, একমাত্র শক্তি হলো জনগণ। সুতরাং আজকে আওয়ামী লীগ নেতৃত্বকে রিয়েলাইজেশন করতে হবে কিভাবে তারা জনগণের শক্তিতে তারা শক্তিমান হবেন। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।